আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি? আমার কথা যদি শোনা যায় একটু রেসপন্স করি প্লিজ। কারণ তখন আপনাদেরকে মিউট করে দেওয়া হয়েছিল পার্মানেন্টলি। আপনারা অনেক বেশি নয়েজ তৈরি করতেছিলেন এইজন্য। ওকে। সো থ্যাংক ইউ। আপনাদের একটু লেট না একটু বেশি লেট হইছে। ১৫ মিনিটের কথা বলছিলাম কিন্তু বেশি হয়ে গেছে। কারণ আজকে একটা ব্যাচের শেষ ক্লাস ছিল। সো শেষ ক্লাস অনুযায়ী কি হয়, আপনারা তো অনলাইনে আছেন, আপনারা তো আর অনুষ্ঠান করেন না শেষ ক্লাসে, বিদায় ক্লাসে। তো অফলাইন ক্লাসে ছেলে পেলে আসছিল, একটু কেক টেক কাটবে, একটু আনন্দ করবে। তো জাস্ট একটু অ্যাটেন্ড করতে হয়েছে, আর কিছুই না, এই জন্য একটু লেট হয়েছে। ওকে। কারণ আপনারা ভার্চুয়াল যখন ক্লাস করেন অনলাইনের মাধ্যমে, তখন হচ্ছে আপনারা লাস্ট ক্লাস তো লাস্ট ক্লাসই, লাস্ট ক্লাস হয়তো অল্প কজন থাকবেন। কিন্তু ফিজিক্যাল ক্লাস, অফলাইন ক্লাস যখন হয় প্রতিষ্ঠানে, তখন হচ্ছে একটু আহ ফেয়ারওয়েল টাইপের একটা প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান হয়। আমরাও করবো ইনশাল্লাহ অনলাইনে, দেখা যাক কি হয়। সো আলহামদুলিল্লাহ, আমরা আজকে নতুন কে কে আছি? গত ক্লাসে ছিলাম না, আজকেই প্রথম জয়েন করেছি, একটু হ্যান্ড রেজ করবো। যারা আজকেই প্রথম জয়েন করেছেন, গত ক্লাসটা করেন নাই বা করতে পারেন নাই, তারা একটু কষ্ট করে হ্যান্ড রেজ করেন। আমি একটু সংখ্যাটা দেখতে চাই। ১ ২ ৩ ৪ ৫, ৫ ৮ ৫ ১০। এই ১০ জন আজকে ফার্স্ট ডে, গত ক্লাসটা করতে পারি না এরকম। আচ্ছা, আমি যদি একটু প্রথমে যাই, এমডি আবুজার। ও, আপনি অসুস্থ ছিলেন। ওকে ফাইন, এখন কি সুস্থ হয়েছেন আবুজার? আনমিউট করতে পারি? পারছি না। জি স্যার, এখন সুস্থ। আমার একটু ডায়রিয়া হয়েছিল স্যার। যাক আলহামদুলিল্লাহ, এখন সুস্থ হয়েছেন। জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও দেখছিলেন গত ক্লাসে যে ভিডিও দেওয়া হয়েছিল? জি না স্যার। আচ্ছা, ভিডিও দেখতে হবে, হোমওয়ার্কের কথা বলা হয়েছে, এখানে হোমওয়ার্কও দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে থ্যাংক ইউ। সাদিয়া? স্যার আমি ঢোকার চেষ্টা করছি বাট ঢুকতে পারি না, এর জন্য ক্লাসটা করতে পারি নাই। কি বলেন, একটা ক্লাস তো কমসে কম ১.৫ ২ ঘন্টার মতো হয়েছেই, আপনি এত সময় ধরে ঢুকতে পারেন নাই? না স্যার, আজকে কিভাবে ঢুকছেন? আজকে যার মাধ্যমে আমি ভর্তি হয়েছি তার কাছ থেকে জিজ্ঞেস করে পরে অ্যাটেন্ড করছি আজকে। আচ্ছা, ভিডিও দেখতে পারছিলেন প্যানেল থেকে ভিডিও? না, ওইটা আজকে শিখছি স্যার। মানে আজকে শিখছেন কিভাবে ওয়েবসাইটে ঢুকতে হবে, ক্লাসের হ্যাঁ। ভিডিও গুলো দেখছেন, এটা দেখছেন আজকে না? হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। ইশরাত জাহান? জি ভাইয়া, জি। আপনি না করার কারণ? আমি হচ্ছে বেড চেঞ্জ করেছিলাম আর কি। আমি অন্য একটা বেসে ছিলাম, আমার টাইম মিলতেছিল না, এই জন্য হচ্ছে আমি চেঞ্জ করে এটা আসছি। চেঞ্জ করেছেন, ব্যাচ চেঞ্জ করেছেন নাকি? আপনি কি ব্যাচ চেঞ্জ করেছেন? জি ভাইয়া। ওকে, আগে কোন ব্যাচে ছিলেন? আগে হচ্ছে 229 পেজে ছিলাম আমি। ২২৯, এটা কার? তো একটা ভাইয়া ছিল যে, নামটা মনে নেই। আমি কার নাম হচ্ছে জানেন না? ওটা রাত 10টায় ছিল, তো আমার আসলে 10টা বাজে ক্লাস করা পসিবল ছিল না। দোনোটা পেয়েছি ওনার 10টা বাজেই ছিল। মানুষ আরো রাতের ক্লাস করতে চায়, রাতের ক্লাস হলে ভালো হয়, আপনি আর রাতের ক্লাস করতে যাচ্ছেন না। না, আমার আসলে সামনে পরীক্ষা, তো আমি এত রাতের বেলা বেচ করে আর কি পসিবল না পরের দিন ক্লাস করা, এই জন্য ওকে ঠিক আছে, ভিডিও দেখতে পারছিলেন নাকি আজকেই জয়েন করলেন, শিফট করছেন? ভালো করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। মুবিন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে ফাইনাল এক্সাম চলতেছে তো এই জন্য জয়েন করতে পারিনি। তাহলে ক্লাস তো মনে মিস হবে আরো সামনে। জি স্যার, তা তো দুইটা বিপদ। মিস হবে। দুইটা মিস হবে, নেক্সট দুইটা? না স্যার, তাহলে ওইটা স্যার ইয়েতে টাইম অনুযায়ী হবে আর কি।
ওকে শামস, ঠিক আছে, থ্যাংক ইউ। শামস, স্যার কলেজের ফর্ম ঠিক করে আনতেছিলাম তো তো স্যার ডাক দিছিল, ওই স্যারের সাথে দেখা করতে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল, আরে 8টা বাজেছিল। তাই, ঠিক আছে। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী নাই, কিছু শুনতে পাচ্ছি না ভাইয়া। ওকে, নেক্সট এমডি মাসুদ রানা, আমার নামে নাম, মিস্টার মাসুদ রানা। আসসালামু আলাইকুম স্যার, এখন শোনা যায় কি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মোহাম্মদ আলী, স্যার তো আমি স্যার ক্লাস দেশের মিস দিয়েছেন কেন? দেশের বাইরে থাকি, তো স্যার এই জন্য একটু সমস্যা হয়েছিল, এই জন্য ক্লাসটা মিস গেছে স্যার। দেশের বাইরে কোথায়? বর্তমান দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া। এখন টাইম কয়টা আপনার এখানে? আমার এখানে টাইম এখন 9:30। রাত? হ্যাঁ, রাত 9:30। ক্লাস করা পসিবল সামনের দিনগুলোতে নাকি? হ্যাঁ পসিবল, 6টার সময় পসিবল, কিন্তু 6টার আগে এবং পরে হলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাসুদ রানা, এমনি মাসুদ রানা, কি মিউট আনমিউট বুঝতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু ছোটখাটো ব্যবসা করি তো স্যার, আসলে আমার ওই টাইমটায় একটু আসা স্যার একটু কষ্টকর হয়ে যাচ্ছিল স্যার, এই জন্য আর দ্বিতীয়ত স্যার আমি আসলে বলতে পারছিলাম না এই আমি যে এই ব্যাচে ছিলাম, পরবর্তীতে আমি একটু জানিয়ে নিছি তাহলে আমি কোন ব্যাচে আমাকে যে ভর্তি করেছে পরে আমি জানছি স্যার, জানার পর আমি আজকে প্রথম স্যার এখানে জয়েন করলাম। ওকে, বুঝছি। মারিয়া জাহান, আসসালামু আলাইকুম স্যার। মারিয়া জাহান, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আরেকটা ব্যাচের মধ্যে ছিলাম, আমার টাইম ম্যানেজ হইতেছিল না, তাই স্যার এই ব্যাচে আসা আর কি। তো কত আমার নাম্বার আছে? নিশিয়াপুর ব্যাচে ছিলাম, মানে ইনস্ট্রাক্টর ছিল নিশিয়াপুর ব্যাচের। কত নাম্বার ওটা আমার নিশি মনে আপু নাই। বলতে লেভেল 2 এ নিশি নামে কেউ ব্যাচ করায় না, লেভেল 2। না, লেভেল 1-এ ছিলাম। তো আমার এইচএসসি এক্সাম ছিল, তো এই জন্য আমি সামনের মাসে মানে গত মাসে ক্লাসটা করতে পারি নাই, ক্লাসগুলো। তো এখন নতুন করে আবার লেভেল 2-এ আসছি আর কি। লেভেল 2 তো নতুনই, লেভেল 1 করতে হয়, এক্সাম দিতে হয়, লেভেল 2 জি তে স্যার, আসতে হয়, ওইটাই। এটা হচ্ছে মানে প্রসেস। আমি লেভেল 2-এ মানে আশা করছিলাম প্রায় 2 মাস আগে স্যার, মানে আমার এইচএসসি এক্সাম চলতেছিল, তো তাই আমি স্যার জয়েন লেভেল 2 হতে এর পারি তখন কোন ব্যাচে ছিলেন? লেভেল 2 তে যদি শুরু করে থাকেন তাহলে ওই ব্যাচ কত ছিল লেভেল 2? স্যার ওইটা আমার ঠিক মনে নাই, আমি 2 মাস আগে ছিলাম, তো ওইটা মনে নাই কার ব্যাচ ছিল এটা? এখন। আহ, এটা ভাইয়া ছিল, শুভ, ঠিক মনে পড়তেছে না আলভি? নামটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ শুভ স্যারের ক্লাস ছিল। ওকে, শুভ স্যারের ক্লাস ছিল, ঠিক আছে। জি স্যার। এখন কি প্রবলেম আছে কোনো, নাকি ক্লাস কন্টিনিউ না করতে স্যার, পারবেন? আমার এক্সাম শেষ হয়ে গেছে, এখন আমি ক্লাস করতে পারবো। ওকে, আসেন, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা হচ্ছে ক্লাসে আজকে ফার্স্ট ডে, হ্যাঁ, কিছু ডিসিপ্লিন আছে ক্লাসের মধ্যে যেটা হয়তো আপনারা জানেন না, দয়া করে ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। ক্লাসের ভিডিওটা ওয়েবসাইটে দেওয়া আছে, ক্লাসের লিংক ওয়েবসাইটে দেওয়া হয়, ক্লাসের হোমওয়ার্ক ওয়েবসাইটে দেওয়া হয়, ক্লাসের ভিডিও ওয়েবসাইটে দেওয়া হয়, ইভেন ক্লাসের নোটিশ এটাও কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে, বুঝছি? সো এটা যদি আপনারা আগামী ক্লাস থেকে মেনটেন করতে না পারেন, মানে ওয়েবসাইট থেকে না পান, তাহলে আপনাদেরই প্রবলেম হবে দিন শেষে। ভিডিওটা দেখতে হবে, ওখানে হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন, হোমওয়ার্ক জমা দেওয়ার প্রসেসটা কি সুন্দর করে বলে দেওয়া আছে, এবং ভিডিওর মধ্যে ক্লাসের ডিসিপ্লিন কি সেটাও বলে দেওয়া আছে। সো দয়া করে যদি ভিডিওটা আপনারা যারা ক্লাসটা করেন নাই গত ক্লাস, সেটা দেখতে হবে। ক্লাসের অ্যাটেন্ডেন্স কাউন্ট হয় আপনার অন স্ক্রিনে থাকা না থাকা নিয়ে। আপনি যদি ক্লাসের মধ্যে বসে ভিডিও মোডে না থাকেন, আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। কারণ আমি কথা বলতেছি, আমি যদি ভিডিও মোডে নাও থাকি সমস্যা নাই, কেন? কারণ আমি তো কথা বলতেছি, আমি তো আসি উপস্থিত, আপনি তো কথা বলতেছেন না, রাইট? তাহলে আপনি আসলে ক্লাসে আসেন না ঘুমায়া আসেন না অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, কিভাবে বুঝবো? যখনই আপনি ক্লাসের হোমওয়ার্ক শতভাগ নিশ্চিত করা হবে আপনি 100% ক্লাস করেছেন, আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন ঠিক মতো, এই দুইটা কন্ডিশনের উপরে বেস করেই কিন্তু আপনার রেসপন্সিবিলিটি নেওয়া হবে। আমি আবারও বলছি, আপনি যদি রেগুলার ক্লাস করেন, অর্থাৎ আপনার অ্যাটেন্ডেন্স পাওয়া যায় কিভাবে? এই যে আপনি অন স্ক্রিনে আসছেন, ভিডিও মোডে আসছেন, আপনার বুঝতে পারছেন আপনি ক্লাস করতেছেন, 1 2
যদি আপনি রেগুলার হোমওয়ার্কটা জমা দেন, অর্থাৎ সময় মতো আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন, মিস করেন নাই, এই দুইটা ছোট্ট শর্ত যদি মানতে পারেন, তাহলে আপনার ইনকাম করার জন্য যা করার দরকার আমাদের তরফ থেকে আমরা তাই করব। কিন্তু আপনি ক্লাস করবেন না, হোমওয়ার্ক দিবেন না, আপনার জন্য আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, কারণ আপনি তো সিরিয়াস না। তাহলে আপনার পিছনে সময় দেওয়ার সময় কিন্তু আমাদের নাই, বুঝছেন? তো এই জন্য বললাম, ক্লাসের ডিসিপ্লিন না জেনে থাকলে দয়া করে ভিডিওটা দেখে ডিসিপ্লিনটা জেনে যাবেন। অনেকেই ক্লাসের হোমওয়ার্ক জমা দেন নাই, আমি দেখতে পাইছি। আমি জানি না কেন দেন নাই, প্যানেলে আমি যখন ঢুকলাম দেখছি যে হোমওয়ার্কটা দেন নাই। সো আশা করব যারা হোমওয়ার্কটা দেন নাই, প্রথম ক্লাস আমি কনসিডার করেছি, আজকে দ্বিতীয় ক্লাসও কনসিডার করছি, তৃতীয় ক্লাস থেকে কোনো ধরনের কোনো কনসিডারেশনে আমি যাব না। নিশ্চয় বুঝতে পারছেন? সো আসেন, আমাদের আজকের টপিকটা কি থাকবে, সবাই হাত নামাবো, যারা হাত তুলে ছিলাম হাত নামাই, সবাই হাত নামাবো। ওকে, আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। আমাদের আজকের থেকে মূল ক্লাস বা মূল আলোচনা আমরা চলে যাব। আমাদের গত ক্লাসটা ছিল প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস। আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। আমরা অ্যাডভান্স ক্যানভা ডিজাইনে কি শিখবো সেটা বলিনি। আমরা আজকে অ্যাডভান্স ক্যানভা ডিজাইনে শিখবো কিভাবে করে আমরা প্রফেশনাল ওয়েতে ডিজাইন শিখতে পারি, ডিজাইনের ব্যাকরণ কি আসলে অ্যাকচুয়ালি। আমরা কিন্তু আজকে লেভেল 1 এর মতো এটা শিখবো না, হোয়াট ইজ ক্যানভা, ক্যানভা এলিমেন্ট, ক্যানভা এলিমেন্ট গুলো কোথায় পাওয়া যায়, এলিমেন্ট গুলো কোথায় বসায়, আমরা কিন্তু ওটা শিখবো না, কারণ আমরা একটা লেভেল 1 এ শিখেছি না, ফাউন্ডেশন কোর্সে শিখছি না আমরা। সো আমরা আজকে অ্যাডভান্স জিনিসগুলো শিখবো, যেই জিনিসগুলো হচ্ছে আমরা সব সময় ভুল করি এবং ভুল করার কারণে আমাদেরই ক্ষতি হয় আসলে অ্যাকচুয়ালি। আমরা আজকে ডিজাইন টেস্টিং শিখবো। আমরা শিখবো একটা সাইজের রেসপন্সিভ, মানে রেসপন্সিভ ডিজাইন বলতে কি বোঝায় বা রেসপন্সিভ ডিজাইনটা কি সেটা আমরা শিখবো। আমরা আজকে শিখবো যে একটা ডিজাইনের কালার ভ্যারিয়েশন কি, কালার কোড কি। আমরা আজকে শিখবো ডিজাইনের ডিসিপ্লিন কি। আমরা আজকে শিখবো ডিজাইনের যে সাইজ থাকে সেই সাইজের যে আমরা কি বলে টেস্ট করে, টেস্টিং বলে, ডিজাইনের ইমেজ টেস্টিং বা সাইজের টেস্টিং, এটা আমরা জানবো আজকে। কিন্তু আমরা একটু হাই লেভেলের বিষয়গুলো জানবো, কিন্তু কোনো ডিজাইন করে ফেলবো না, যেটা আমরা অলরেডি লেভেল 1 কমপ্লিট করে ফেলছি। ওকে, এবং আজকের একটা ক্লাস যদি আপনি খুব সিরিয়াসলি একটু মনোযোগ সহকারে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো ডিজাইনার হবেন এই একটা ক্লাসে, যদি আপনি মনোযোগ সহকারে নিতে পারেন। এবং ক্লাসের শেষে টিপস দেওয়া হবে, যে টিপস রেকর্ডের মধ্যে থাকবে না। আবারও বলতেছি, ক্লাসের মধ্যে টিপস দেওয়া হবে, যে টিপস কিন্তু রেকর্ডে থাকবে না। সো আপনি আপনার মতো করে নোট করেন, লিখে নেন, স্ক্রিনশট নেন, হোয়াট এভার, আপনাকে আপনার মতো করে নিতে হবে। এই জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখেন। ওকে, তো চলেন আমরা সরাসরি ডিজাইনের দিকে চলে যাই। আমি আবারও বলতেছি, যারা ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স আছেন, যদি আপনারা অন স্ক্রিনে না থাকেন, কখন থাকবেন সেটা বলে দিই। পুরো ক্লাসে কি আমাকে ভিডিও মোডে আসতে হবে? নো, আপনাকে আসতে হবে ক্লাসের যতক্ষণ পর্যন্ত আমি স্ক্রিনে কোনো কিছু শেয়ার করি নাই, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাকে ভিডিও মোডে থাকতে হবে। আমি স্ক্রিন শেয়ার করার পরে কে আসেন আর কে চলে গেছেন এটা দেখা যায় না কিন্তু, কারণ আমি তো ক্লাসই করাচ্ছি, রাইট? এটা দেখার কিন্তু সুযোগ নাই। সো আপনি থাকেন, নাহলে ঘুমায় যান, নাহলে চাঁদের দেশে যান, আমার তাতে কোনো সমস্যা নেই। ক্লাস যখন আমি স্ক্রিন শেয়ার করা বন্ধ হয়ে যাবে, তখন আপনি আবার চাঁদের দেশের থেকে ফেরত চলে আসেন, তাইলেই হবে। কিন্তু ক্লাসের ওই সময় বা শেষ সময় যদি আপনাকে ভিডিও মুডে পাওয়া না যায়, তাহলে আমি ধরে নিব, কারণ আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমি ধরে নিব আপনি ক্লাসে অনুপস্থিত, উপস্থিত ছিলেন না। ওকে, ফাঁকিবাজি করছেন। সো এটা মাথায় রেখে নেবেন আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। চলেন আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। এক মিনিট। ওকে,
আসেন আমরা হচ্ছে একটু শুরু থেকে শুরুটা করার ট্রাই করি। প্রথমত আসেন আমরা একটা ডিজাইন করার জন্য আমাদের বেসিক কিছু স্কিল থাকা উচিত বা বেসিক কিছু ইনফরমেশন আমাদের জানা উচিত। যদি আমরা সেটা না জানি তাহলে আমাদের ডিজাইন করতে পারবো না। ধরেন ভবিষ্যতে আপনি চাচ্ছেন একজন প্রফেশনাল ডিজাইনার হবেন, তাহলে কিভাবে হবেন, কি করলে করতে পারবেন সেটা জানা উচিত না? ওকে ফাইন, আসেন আমরা আগে একটু ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে জেনে নিই। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, আমরা একদম বেসিক থেকে শুরু করলাম। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং বেস সফটওয়্যার। অ্যাডোবি হচ্ছে একটা কোম্পানির নাম। ওই কোম্পানির ডিজাইন রিলেটেড অর্থাৎ সারা পৃথিবীতে গ্রাফিক্স রিলেটেড যত ধরনের কাজ আছে ওই কাজগুলো করার জন্য যেই ধরনের টুলস বা সফটওয়্যার দরকার পড়ে তা কে দেয়? তা অ্যাডোবি প্রোভাইড করে। কথা কি বুঝছেন? তা কে প্রোভাইড করে জানেন? অ্যাডোবি ইনকর্পোরেশন এরা প্রোভাইড করে। সো এই অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো আমরা নাম জানি, যেটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার এবং এটা হচ্ছে অফলাইন সফটওয়্যার। এটা চালানোর জন্য ইন্টারনেটের দরকার পড়ে না। এটা চালাতে হলে আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপে সেটা কি করতে হবে? ইনস্টল করতে হয়। তাহলে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা প্রফেশনালি বা এক্সপার্ট ওয়েতে ডিজাইন বা এডিটিং করে থাকি। অ্যাডোবি ফটোশপটা কি? অ্যাডোবি ফটোশপকে বলা হয় ইমেজ এডিটিং বেস সফটওয়্যার। ইমেজ এডিটিং বেস, একটু মিউট থাকবো তাই না? এটা ক্লাসের রুলস। ওকে, ডিভাইস চেক করবেন নিজ দায়িত্বে। আপনার মিউট আছে না আনমিউট আছে তা আমার জানার দরকার নাই, কিন্তু আপনার ডিভাইস থেকে যেন কোনো আওয়াজ না আসে, একটু সচেতন হব। ওকে, অ্যাডোবি ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং বেস সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন ক্রিয়েটিং বেস সফটওয়্যার। আমরা ফটোশপের মাধ্যমে তোলা কোনো ছবিকে আচ্ছা এই ডেলটাকে, ডেল নাম, ডেল লেখা কার? কম্পিউটারের নাম লেখা আছে ডেল, প্লিজ রেসপন্স করেন। ডেল লেখা, কোনো নাম নাই, ডেল লেখা। কথা না বলে রেসপন্স না করলে ক্লাস থেকে বের করে দিব। ডেল লেখা কার ডিভাইসে? ওকে, নাম ছাড়া উল্টা পুল্টা কোনো নাম অথবা আইডি দিয়ে ক্লাসে জয়েন করলে ক্লাস থেকে কিন্তু রিমুভ হয়ে যাবেন, বের হয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা এগেইন আবার কন্টিনিউ করছি। আমরা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কথা বলতেছিলাম। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং বেস সফটওয়্যার। কোনো তোলা ছবিকে এডিট করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করি। ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন ক্রিয়েটিং বেস সফটওয়্যার। আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা ইলাস্ট্রেটর ইউজ করি। ফটোশপের মাধ্যমে যখন আমরা কোনো এডিট করি, তার মানে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এমন কোনো ছবিকেই কিন্তু আমরা এডিট করি ফটোশপের মাধ্যমে, এবং এখানে ন্যাচারাল ছবি থাকে বা ন্যাচারাল ছবি বোঝা যায়। ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিজাইন ক্রিয়েট করি, যেটা আর্টিফিশিয়াল মনে হয়। এই হলো একটা পার্থক্য। এখন অ্যাডোবি ফটোশপ দিয়ে যখন আমরা ডিজাইন করি নিশ্চয় কোনো না কোনো ফাইল পাওয়া যায়। সেই ফাইলের ফরম্যাট কি? অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা যে ডিজাইন করি সেই ফাইলের ফরম্যাটটাকে বলা হয় পিক্সেল বেস গ্রাফিক্স অথবা রাস্টার বেস ইমেজ। ফটোশপের মাধ্যমে যেই ডিজাইন করা হয় বা এডিটিং করা হয় বা যেটাই করা হয় ওটাকে বলা হয় পিক্সেল বেস গ্রাফিক্স অথবা রাস্টার বেস ইমেজ। আর ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা যখন কোনো ডিজাইন করি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভেক্টর বেস গ্রাফিক্স। এখন প্রশ্ন হচ্ছে রাস্টার আর ভেক্টর কথাটা কেন বলা হয়েছে সেটা পরে বলতেছি, আগে একটু লিখে নেই। রাস্টার ভার্সেস ভেক্টর। আহা, ওকে, রাস্টার বেস গ্রাফিক্স আর ভেক্টর বেস গ্রাফিক্সটা কি? রাস্টার বেস গ্রাফিক্সটা হচ্ছে যখন কোনো ছবি তোলা হয়েছে যেই ছবির মধ্যে পিক্সেল আছে ওইটাকে বলে রাস্টার বেস গ্রাফিক্স অথবা পিক্সেল বেস গ্রাফিক্স, একই কথাই। আর ভেক্টর বেস ইমেজ মানে হচ্ছে এখানে কোনো পিক্সেল নাই,
ম্যাথমেটিক্যাল টার্মস আছে, ম্যাথমেটিক্যাল লাইন আছে। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে, দেখেন রাস্টার ভার্সেস ভেক্টর। রাস্টারকে বলা হয় পিক্সেল বেস গ্রাফিক্স। পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে, আমরা দেখছি না ক্যামেরার গায়ে লেখা থাকে 12 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, দেখছি না? এই পিক্সেলটা আসলে অ্যাকচুয়ালি কি? পিক্সেলটা হচ্ছে একটা ডিসপ্লেতে যখন আমরা দেখি, ওটাকে কালারের ডট বলা হয় বা কালারের একটা অংশ বলা হয়। পিক্সেল হচ্ছে কালারের একটা ডট বা অংশ। পিক্সেল যত বেশি পাওয়া যায় তত ক্লিয়ারিটি তত বেশি আমরা পাই, কালারের ঘনত্ব আমরা বেশি পাই, পিক্সেলের উপর ডিপেন্ড করছে। সো এখানে পিক্সেল বেস গ্রাফিক্স, অর্থাৎ ওটা পিক্সেল থাকে এবং লিমিটেড থাকে। 12 মেগাপিক্সেল দিয়ে যখন আমি একটা ছবি তুলছি 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে, ওই ছবিটা যদি আপনি 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাইজে জুম করতে যান, পিকচারটা কিন্তু ফেটে যায় বা ঘোলা হয়ে যায়। কেন? কারণ ওটা পিক্সেল বেস গ্রাফিক্স। পিক্সেল তো লিমিটেড হয়, আনলিমিটেড হয় না। এবং রাস্টার বেস ইমেজটা ফটোগ্রাফসের জন্য বেস্ট, এবং এটা শেয়ার করা যায় খুব সহজেই, ফাইলের সাইজটা অনেক বড় হয়। আর ভেক্টর বেস গ্রাফিক্স হচ্ছে ম্যাথমেটিক্যাল কার্ভ অ্যান্ড লাইন, যেমন লোগো, ব্যানার, বিভিন্ন রকমের ডিজাইন যখন আমরা করি সেটা ভেক্টরে রাখতে হয়। অর্থাৎ প্রিন্টিং ডিজাইন বা এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে আমরা ভেক্টরে রাখি, যেটা সহজেই অ্যাক্সেস করা যায় না এবং ফাইলের সাইজটাও ছোট হয়। ভেক্টর বেস গ্রাফিক্স বা ভেক্টর বেস ইমেজ ওপেন করতে গেলে টুলস এর প্রয়োজন পড়ে, কিন্তু রাস্টার বেস ইমেজের ক্ষেত্রে আমাদের তেমন কোনো ভারী টুলস এর প্রয়োজন পড়ে না, খুব সহজেই সেটা দেখতে পাই আমরা। পার্থক্য বুঝছি? এখন প্রশ্ন হচ্ছে এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন না, ধরেন ক্লায়েন্ট একটা লোগো বানিয়ে দিতে বলছে, এটা একটা লোগো। এই লোগোটা বানানোর পর এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা কি আমাকে ভেক্টরে দিছো নাকি রাস্টারে দিছো? ক্লায়েন্ট তখন এই কথাটাই বলবে, এটা কি ভেক্টরে দিছো নাকি রাস্টারে দিছো? তখন আপনি যদি বলেন যে ভেক্টর কি রাস্টার কি আপনি বুঝেন না, তাহলে হবে? এখন আমাদের জানতে হবে ক্যানভায় কি এই টাইপের ডিজাইন করা যায় কি না, ক্যানভার মাধ্যমে আমরা ভেক্টর বা রাস্টার এই টাইপের কোন ডিজাইন করতে পারবো কিনা। বুঝছি? এটা আমাদের কি করতে হবে? জানতে হবে। সো আমরা ক্যানভাতে ভেক্টর আর রাস্টার পাওয়া যায় কিনা তার আগে জানবো এটার ফাইলের ফরম্যাটটা কি। ভেক্টর ফাইল কি কি ফরম্যাটে পাওয়া যায়? এআই, ইপিএস, সিজিএম, পিডিএফ, এসভিজি, সিডিআর, এগুলো হচ্ছে ভেক্টরের ফরম্যাট। ভেক্টর টাইপের ফাইল পাইতে হলে এই ফরম্যাটে পাইতে হবে। আর রাস্টারের মধ্যে কি আছে? বিএমপি, টিআইএফএফ, পিসিএক্স, গিফ, পিএনজি, জেপিইজি। অর্থাৎ আমরা এই ফরম্যাটে যদি ফাইল নেই তাহলে সেই ফাইলটা হবে কি? রাস্টার ইমেজ অথবা পিক্সেল বেস গ্রাফিক্স। ওকে, এখন আমরা যদি ক্যানভাতে ঢুকি, ক্যানভাতে ঢুকে যে কোনো একটা ডিজাইন ওপেন করলাম, ধরেন আমরা একটা ডিজাইন এই ডিজাইনটা ওপেন করি। ধরেন করার পর আমরা এই ডিজাইনটা যখন ডাউনলোড করতে যাব তখন কি কি ফরম্যাটে ডাউনলোড করা যায় সেই ফরম্যাটটা আমরা এখন দেখব। আমি এখানে ডাউনলোড করতে গিয়ে দেখলাম কি কি ফরম্যাট আছে। ফাইলের ফরম্যাট পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, গিফ, এই হচ্ছে ফরম্যাট। তাহলে ভেক্টর কোয়ালিটিতে যদি আমি ফাইল পাইতে চাই তাহলে আমাকে এই ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট লাগবে। তাহলে এটা আছে কিনা? আছে, এসভিজি একটা আছে, পিডিএফ একটা আছে, পিডিএফ প্রিন্ট যেটা। আমি যদি পিডিএফ প্রিন্ট অথবা এসভিজি এই দুটার ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে ইমেজকে ডাউনলোড করি তাহলে ওটা বেস্ট কোয়ালিটি পাওয়া যাবে ফর প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে বা প্রিন্ট করার ক্ষেত্রে ভালো কোয়ালিটি পাওয়া যাবে। আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য বা ইন্টারনেটে আপলোড করার জন্য পিএনজিটাই বেস্ট অথবা জেপিজি, যেটা কিনা আমাকে ভেক্টর ইমেজ দিবে না, আমাকে রাস্টার ইমেজ দিবে। রাস্টার ইমেজের ফরম্যাট কি? পিএনজি অথবা জিফ অথবা জেপিজি, রাইট? তাহলে আমাদের ভেক্টর কোয়ালিটি ফাইল পাইতে গেলে আমরা এখান থেকে সেটা পাইতে পারি। এটা হচ্ছে প্রসেস। এখন একটা এক্সাম্পল যদি দেই, ধরেন এই ডিজাইনের ক্ষেত্রে আমি বলতেছি আমি এই ডিজাইনটাকে ডাউনলোড করব। আসেন একবার হচ্ছে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। পিএনজি ফরম্যাটে দুটোই আমি দেখাই, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। কি ফরম্যাটে ডাউনলোড দিতেছি? পিএনজি। আরেকটা আমি ডাউনলোড করব হচ্ছে মানে রাস্টার ইমেজে ডাউনলোড করছি, এটা হচ্ছে ভেক্টরের আমি ডাউনলোড করব। সো এখন এটাকে ডাউনলোড করবো হচ্ছে পিডিএফ এ অথবা এসভিজি। পিডিএফ প্রিন্ট দেই,
প্রথমটাই, যেটা পার্থক্য বোঝার জন্য যে আসলে ভেক্টর আর রাস্টারটা কেমনে আমরা বুঝবো। আসেন, দুটোই কিন্তু ডাউনলোড হয়েছে, রাইট? এটা ডাউনলোড হয়েছে, আবার একটা পিডিএফ আছে, এটাও ডাউনলোড হয়েছে। খেয়াল করে দেখেন, আমরা যখন এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, যখন আমি এটাকে জুম করব, দেখেন ভালো করে, জুম করার পরে যে ফেটে গেছে, গোলা হয়ে গেছে, দেখছেন? পিকচার দিয়ে তাকান, যে ফেটে গেছে না, গোলা হয়ে গেছে না? যত জুম করবেন তত ঘোলা হয়ে গেছে। ইভেন নিচে লিখা আছে, এই যে লিখাগুলো ফেটে গেছে, যত জুম করবেন তত কি হচ্ছে, ঘোলা হয়ে গেছে না? ইজ ইট ক্লিয়ার? নো। তার মানে পিকচারের কোয়ালিটি যত জুম করছি তত ফেটে গেছে। ঠিক পাশাপাশি আমি যদি এখন এখান থেকে এটাতে যাই, ওকে, আমি এটাতে যদি যাই, এটাকে আমি জুম করি, সর্বোচ্চ জুম করছি, এখন দেখেন তো এটা ফাটছে কিনা, কোনো ঘোলা আছে কিনা, আছে? নাই। ইভেন এই যে লেখাগুলো দেখেন তো, FORM, ফর্ম, আর এখানেও একটা ফর্ম আছে, এই যে ফর্ম, ওকে। এই ফর্ম আর এই ফর্মের মধ্যে একটা পার্থক্য পাবেন, দেখেন সাইজটা এরকমই করি, ওর মতো হয়েছে না? এই যে দুইটা ও পাশাপাশি রাখলাম, FROM, ফ্রম, অথবা এই যে রাখলাম ফ্রম। দেখছেন পার্থক্যটা? এইটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার, এটা কিন্তু ঘোলা হয়ে গেছে, বাট এটা কিন্তু ক্লিয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ভেক্টর কোয়ালিটিটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফর প্রিন্টিং ডিজাইন। ক্লায়েন্ট যদি আমাদেরকে কখনো বলে আমাকে ভেক্টরে দিতে হবে, তাহলে ভেক্টরের ফরম্যাটটা কি হয়? পিডিএফ এ হতে পারে, অথবা ইসে হতে পারে, রাইট? পিডিএফ এ হতে পারে, আবার ওটা আমরা এসভিজি তেও নিতে পারি। কিন্তু আমরা যদি চাই জেপিজি তে বা পিএনজি তে নিবো, তাহলে এটা রাস্টার ইমেজ হয়ে যাবে, এরকম পিক্সেল বেস গ্রাফিক্স হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু বেসিক স্কিলটা শিখে নিলাম, রাস্টার কি, ভেক্টর কি, কোন টাইপের ফাইলে কি পাওয়া যায়, গেল। এবার আসুন আমরা আরেকটু বেসিক স্কিলটাতে যাই। আমরা যখন একটা ডিজাইন করতে যাই, তখন আমরা ক্রিয়েট ডিজাইনে যাব, রাইট? ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমরা একটা কাস্টম সাইজ নিই। কাস্টম সাইজ নেওয়ার পরে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন এই সাইজটা নিয়ে ডিজাইনটা করব, আমরা কোনটাতে করব? এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমরা কখন, কোন সময় কোন সাইজটা নিয়ে ডিজাইন করব? হয়তো আপনি এটা জানতেনই না কখনো, যা সেট করা ছিল তাই হয়তো থাকতো, রাইট? আসেন, যখন পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, কখন, কোন সময়, কি, কেন ইউজ করব? পিক্সেলটা ইউজ করব, অথবা অন্য যে কোনো ফরম্যাট ইউজ করব, পিক্সেল থেকে শুরু করে যে কোনো ফরম্যাট ইউজ করব ইন্টারনেটে আপলোড করার ক্ষেত্রে। কিন্তু ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটার, এটাকে বলা হয় ফিজিক্যাল সাইজ, স্কেলিং মাপ। একটা স্কেলের মধ্যে ইঞ্চি আছে না, মিলিমিটার আছে না, সেন্টিমিটারও আছে, ওটার মধ্যে কি পিক্সেল আছে? নাই। তাহলে ফিজিক্যাল কোনো ডিজাইনের ক্ষেত্রে যে ডিজাইনটা আপনি প্রিন্ট করে বের করবেন, সেই ডিজাইনের ক্ষেত্রে কখনোই আপনি পিক্সেল দিবেন না। সেটা ইঞ্চিতে হতে হবে, অথবা মিলিমিটারে হতে হবে, অথবা সেন্টিমিটারে হতে হবে। মনে থাকবে, আপনার কি হতে হবে? হয় ইঞ্চি, না হয় মিলিমিটার, না হয় সেন্টিমিটার। কিসের ক্ষেত্রে? ফিজিক্যাল সাইজের ক্ষেত্রে বা ফিজিক্যাল মাপের ক্ষেত্রে। কথাকে বুঝছি? সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা জানা, নয়তো আপনি এটা ভুল করবেন। একটা ক্লায়েন্ট আপনাকে বলবে আমার একটা ব্যানার বানায় দাও 16 ডিসেম্বর উপলক্ষে, আপনি পিক্সেলে নিয়ে ব্যানারটা বানাই দিছেন, সাইজ বলে দিছে, ওই সাইজটা নিয়ে একটা পিক্সেলে রেখে ব্যানার বানাই দিছেন। ওই ব্যানার নিয়ে দোকানে গেছে প্রিন্ট করতে, সাইজে একটা ব্যানার বানাইছে একটা স্টিকার। এখন স্টিকার কি সে কপালে লাগায় লাগায় হাঁটবে? বলেন। সো এই জন্য পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার কখন কি লাগবে এটা মাথায় রাখতে হবে। ইন্টারনেটে আপলোড করার ক্ষেত্রে যা ইচ্ছা তাই দেওয়া যায়, নো প্রবলেম। বাট আমরা যখন ডিজাইনটা প্রিন্ট করব, তো ওটা কি ইঞ্চিতে নিব না মিলিমিটার নিব? একজন ব্যক্তি বললো যে ভাই আমার এত সেন্টিমিটার ইন্টু এত সেন্টিমিটার হবে সাইজ, আমাকে সেন্টিমিটারে নিতে হবে। ওই সাইজটা যদি আপনি পিক্সেলে নেন, ছোট হয়ে যাবে, একদম মিনিমাম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের একদম বেসিক স্কিল, যেটা আমাদের দরকার আর কি।
যেটা না জানলেই না। এবার আসেন আমরা সরাসরি ক্যানভাতে আসি। আমরা ক্যানভা কি, ক্যানভা কাকে বলে, এগুলা বলার কিছুই নাই, এটা আমরা অলরেডি জানি। আমরা আজকে শিখবো রেসপন্সিভ ডিজাইন কি। রেসপন্সিভ বলতে কি বোঝায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসেন, আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের একটা ব্যানার ডিজাইন করতে বলছে। কি বলছে? তার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের একটা ব্যানার ডিজাইন করতে বলছে, রাইট? তাহলে আপনি যদি কোনো একটা ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সার্চ করতে হবে এখানে ইউটিউব লিখে সার্চ দিলে এই যে লেখা আছে ইউটিউব ব্যানার, সাইজ কত? 2560 1440। আপনি চিন্তা করলেন যে যেহেতু বলছে ইউটিউবের ব্যানারের সাইজ 2560 1440, তাহলে এটা মনে হয় ঠিক আছে। অথবা কনফিউশন যদি তৈরি হয়, তাহলে আপনি চলে যাবেন গুগলের কাছে। গুগলের কাছে গেলেন, গুগলের কাছে গিয়েও আপনি সেম কথাটাই বললেন, ইউটিউবের ব্যানার সাইজ, রাইট? সার্চ দিলেন, এখানে কি বলছে? 2560 1440। তার মানে এখানে যা বলছে এখানেও তাই বলছিল। তার মানে দুইটা কথাই সত্য। আপনি কি করবেন জানেন? আপনি সত্যি সত্যি এই যে সাইজটা দিছে ইউটিউবের ব্যানারের সাইজ, এই সাইজটাকে নিয়ে আপনি ডিজাইনটা করতেন 2560 আর 1440। যখনই আপনি এই সাইজটা নিয়ে ডিজাইনটা করবেন, তখনই আপনার 100% ভুল হওয়ার চান্স থাকবে। কত? 100% ভুল হওয়ার চান্স থাকবে। এখন আপনি বলতে পারেন, স্যার গুগলে যা বলছে, তারপর হচ্ছে আমাকে ক্যানভায় যা বলছে, আমি তো তাই করছি, তাইলে কেমন ভুল হবে? আসেন একটা প্রমাণ দেখাই। আমরা ইউটিউবে ঢুকলাম, একটা চ্যানেলের নাম লিখে সার্চ দিয়ে আসেন, গ্রাফিক্স স্কুল। কি লিখে সার্চ দিলাম? গ্রাফিক স্কুল নামে একটা সার্চ দিলাম, একটা চ্যানেল চলে আসছে, ঢুকলাম চ্যানেলে। ওকে, খেয়াল করে দেখেন, আমার আমি এটা সার্চ করছি, ইউটিউবে ঢুকছি, ঢোকার পরে একটা চ্যানেল দেখতে পাইছি। ওকে, একটু ওয়েট করি। ওকে, সো আমরা একটা ইউটিউবের কি দেখতে পাচ্ছি? চ্যানেল আর্ট অথবা ব্যানার দেখতে পাইতেছি। ইউটিউবের একটা চ্যানেল আর্ট অথবা ব্যানার দেখতে পাই, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই সাইজটা গুগল থেকে দেখে করছিলেন, এবং গুগল থেকে দেখে যখন ওই সাইজটা নিয়ে করছেন, ভুল কি হয়েছে দেখেন। আপনি ল্যাপটপে অথবা ডেস্কটপে দেখতে পারতেছেন, সুন্দর করে লেখা আছে ফ্রি গ্রাফিক কোর্স, আবার এখানে লেখা গ্রাফিক স্কুল, লার্ন অ্যান্ড আর্ন, লার্ন অ্যান্ড আর্ন, রাইট? খুব সুন্দর একটা কথা বলছে, একটা স্লোগান দেওয়া আছে, লার্ন অ্যান্ড আর্ন, শেখো এবং আয় করো। কি এটা? গ্রাফিক স্কুল লেখা, লার্ন অ্যান্ড আর্ন লেখা, রাইট? সো এই জিনিসটাই এখন সেম আপনি প্রত্যেকে মোবাইল দিয়ে ইউটিউবে ঢোকেন, আপনাদের ইউটিউবে একটা অ্যাপস আছে না? ইউটিউবের অ্যাপসটা দিয়ে মোবাইলে ঢোকেন। আচ্ছা, ঢুকতে হবে না, আমি দেখাইতেছি, আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। अगेन দাঁড়ান, আমি তো মোবাইল দিয়ে কানেক্ট করছি, আমি দেখাই। ওয়েট আ মিনিট। গ্রাফিক স্কুল লিখে সার্চ দিলাম, দেখেন ভালো মতন চ্যানেলে ঢুকলাম।
খেয়াল করে দেখেন, আমার ফোনের স্ক্রিনের দিকে তাকায় দেখেন, আমার ওইখানে লেখা ছিল গ্রাফিক স্কুল ফ্রি গ্রাফিক কোর্স। ফ্রি কথাটা গেছে কই? নাই। এরপর লেখা আছে গ্রাফিক স্কুল, লোগোটা দেওয়া লার্ন অ্যান্ড আর্ন। লার্ন অ্যান্ড আর্ন কথাটা নাই, ই আছে শুধু। এখন ই দিয়ে কি আর্ন হয়? অনেক কিছু তো হইতে পারে, রাইট কিনা? তার মানে এই ডিজাইনটা পারফেক্ট না। ফ্রি গ্রাফিক্স কোর্স, ফ্রি কথাটা নাই, শুধু গ্রাফিক্স কোর্স ধরে নিলাম, ঠিক আছে ফাইন। বাট লোগোটা যদি কেটে যায়, এভাবে করে অর্ধেক হয়ে যায়, তাহলে হবে? আবার নিচে যদি তাকায় দেখে, নিচেটা লোগো দেখতে পাইতেছি আমরা, রাইট? গ্রাফিক স্কুলের একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোটা আমি আবার আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওই লোগোটা এবং এই লোগোটা সেম। এই লোগো এবং ওই লোগোর কোনো পরিবর্তন নেই, একই আছে। এখন আসেন এই পরিবর্তনটা কেন, এটা একটু ব্যাখ্যা দিই। আমরা ইন্টারনেটে যখন কোনো ছবি আপলোড দিই, ইন্টারনেটে যখন কোনো ছবি আপলোড দেওয়া হয়, ওই জায়গাটাকে বলা হয় ফ্রেম, বা মানে ফ্রেমই বলি, ক্যানভাস তো আর বলে না, ফ্রেম বলে। যখনই ইন্টারনেটের যে কোনো জায়গায় যখন কোনো আমরা ছবি আপলোড করতে পারি, সেই জায়গাটাকে বলা হয় ফ্রেম। ওটা কোডিং করা হয় ফ্রেম হিসাবে। কি করা হয়? ওটাকে কোডিং করা হয় ফ্রেম হিসাবে। যেখানে আমরা ছবি রাখতে পারি সেটাকে আমরা কি বলবো? ফ্রেম, রাইট? এখন যেহেতু আমরা ওটাকে ফ্রেম বলি, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ফ্রেমের মধ্যে যখন ছবি আপলোড করা হয়, ফ্রেমটা দুই রকমের হয়। ওয়েবসাইট, একটা যখন ওয়েবসাইট বানানো হয়, ওয়েবসাইট যখন কোডিং করানো হয়, তখন ফ্রেমটা দুই রকমের হয়। এক, ওটাকে বলা হয় ফিক্সড ফ্রেম। দুই, ওটাকে বলা হয় রেসপন্সিভ ফ্রেম। ফিক্সড ফ্রেম মানে হচ্ছে যে ফ্রেমে ছবি আপলোড করার পরে কোনো পরিবর্তন নাই, একই রকম দেখা যায়, ওটাকে বলা হয় ফিক্সড ফ্রেম। যে ফ্রেম কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলি? ফিক্সড ফ্রেম। আর যেই ফ্রেমে ছবি আপলোড করার পরে পরিবর্তন হয়ে যায়, ওটাকে বলে রেসপন্সিভ ফ্রেম। রেসপন্সিভ ফ্রেম মানে হচ্ছে যেটা যেই ডিভাইসে যাবে ওই ডিভাইসে পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন ল্যাপটপে ইউটিউবের কভার ইমেজ দেখছেন, তখন ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনার সেম জিনিসটাই মোবাইল দিয়ে দেখছেন, তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল, আবার কেটে গেছে। আবার যখন আপনি টিভিতে দেখবেন, তখন আবার আরেক রকম দেখবেন। তার মানে ডিভাইস অনুপাতে পরিবর্তন হইলো। তাহলে আমরা এরকম টাইপের ডিজাইন কিভাবে বানাবো, এটাই হচ্ছে প্রশ্ন। আমরা এই টাইপের ডিজাইন কিভাবে বানাবো? ওকে, সো আসেন আমরা এই টাইপের ডিজাইন গুলো কিভাবে বানাতে পারি সেটা আমরা দেখবো এখন। সো আমরা কিভাবে বানাবো, আসেন আমরা চলে যাব ক্যানভায়। তার আগে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা কখনোই ক্যানভার যে সাইজ বলছে, ইউটিউবের ব্যানারের সাইজ, এবং গুগল যেটা বলছে, এইভাবে আমরা বিশ্বাস করব না। আমরা প্রত্যেকটা ডিজাইন করার ক্ষেত্রে গুগলে আসবো, ইউটিউবের ব্যানার সাইজ দেখবো যদিও, বাট আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আপনি এটা রেসপন্সিভ সাইজ নাকি সিঙ্গেল সাইজ বুঝতে পারবেন। কথা কি বুঝছেন? যখন আপনি ইউটিউবে ঢুকবেন, তখন আপনি বুঝতে পারবেন ওটা কি রেসপন্সিভ সাইজ নাকি সিঙ্গেল সাইজ। বুঝছি? যদি রেসপন্সিভ হয় ফাইন, যদি সিঙ্গেল হয় তাও ফাইন। তাহলে এই যে ডিজাইনটার দিকে আমি ক্লিক করলাম, এখন দেখেন এখানে তিনটা সাইজ বলতেছে। একটা হচ্ছে 2560, 1440। এই সাইজটা কার? যেটা আমরা গুগলেও দেখছি, ক্যানভাতেও দেখছি। এই সাইজটা হচ্ছে টিভির সাইজ। আমরা যখন টিভিতে দেখবো, তখন ফুল স্ক্রিনটাই দেখতে পাবো। 2560 বা 1440টা আমরা দেখতে পাই। যখন আমরা ডেস্কটপে যাব, তখন 2560, 338 এইটুকু দেখতে পাইতেছি। আর মাঝখানেটা হচ্ছে 1235, 338। তার মানে মাঝখানের অংশটুকু হচ্ছে অল ডিভাইস। এটা যেহেতু সেন্টার, তার মানে কি ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, টুবি যা আছে সবাই দেখতে পাবে। বুঝছি? এখানে তিনটা সাইজ, কিন্তু আমাকে তিনটা সাইজ নিয়ে ডিজাইন করতে হবে। এবং মনে রাখতে হবে, যেই ডিজাইনের ভ্যারিয়েশন আছে সাইজের, সেটা আমাকে এরকম করে ভ্যারিয়েশন দিয়েই করতে হবে। যেটা সিঙ্গেল সেটা সিঙ্গেল। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ইউটিউবের থাম্বনেইল। এটা কি মাল্টিপল আছে? এটা সিঙ্গেল। দেখছেন?
সব সিঙ্গেল সাইজ, তার মানে এটা একটাই সাইজ। এটা আপলোড করার পর এটা ফিক্সড ফ্রেম, এটা চেঞ্জ হয় নাই। এটা যেই ডিভাইসই দেখুক এমনই দেখতে পাবে। মোবাইল দিয়ে দেখলেও এমন দেখা যাবে, ল্যাপটপ দিয়ে দেখলেও এমন, ডেস্কটপ দিয়ে দেখলেও এমন, টিভিতে দেখলেও এমনই দেখবে। বুঝছি? কিন্তু একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে কি ভ্যারিয়েশন আছে, তাই না? আসেন আমরা এই ডিজাইনটাকে কিভাবে করে মেক করতে পারি সেটা আমরা দেখব। এই রেসপন্সিভ সাইজটা কেমনে বানাবো। সবসময় মাল্টিপল সাইজের ক্ষেত্রে ছোট সাইজ থেকে শুরু করতে হয়, যেমন 1235, 338, তাই না? তাহলে আমরা ছোট থেকে শুরু করব। ক্রিয়েট ডিজাইনে যাব, কাস্টম সাইজে যাব, 1235, 338, ছোট থেকে শুরু করলাম। বারোশো পঁয়ত্রিশ, 338 নিয়েছি। নেওয়ার পরে এলিমেন্টে যাব। আমরা জানি অলরেডি এলিমেন্ট কি, এলিমেন্টে কি পাওয়া যায়, তাই না? আমরা এলিমেন্টে গিয়ে একটা শেপ নিব, স্কোয়ার শেপ। নেওয়ার পরে এই সাদা অংশটা বা সাদা ফ্রেম বা ক্যানভাস যাই বলেন কেন, এটাকে আমরা ফিল আপ করে ফেলবো, রাইট? তাহলে আমি কি করলাম, এটাকে ফিল আপ করে ফেলছি। কি ফিল আপ করে ফেলছি? একটা ক্যানভাস। এবং আমি লাগলে একটা কালার চেঞ্জ করব, যদি আপনি অন্য কোনো কালার দিতে চান দেন। ধরেন আমি হচ্ছে এই কালারটা চাই, ওকে। এরপরে আমি কি করব, এরপরে যারা মোবাইল ইউজার আছি, মোবাইল দিয়ে কাজ করবেন, তাদের জন্য বলতেছি এইটুকু সবাই করতে পারবো। মোবাইল ইউজার যারা আছি তারা শুধুমাত্র এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোডে যাবেন, ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, মোবাইল ইউজাররা ডাউনলোড করে নিব। আর যারা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে কাজ করবেন তারা এটাকে কপি করে ফেলবেন, কপি, এবং এটাকে ডিলিট করে ফেলবেন। শেষ। এবার দ্বিতীয় সাইজ কত বলছে? 2560, 338। তার মানে এখানে 1235 জায়গা হবে 2560, 338 যা আছে তাই থাকবে, রাইট? তাহলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমাদের এবার কি করতে হবে, আমরা যারা মোবাইল ইউজার আছি তারা এটাকে আপলোড করব। সো আমরা আপলোডে যাব, আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গিয়ে আমরা যে ডাউনলোড করছি সেটাকে আমরা আপলোড করে দিব, রাইট? তার মানে আমরা ডাউনলোডকৃত ফাইলটা কি করে নিলাম, এখানে আপলোড করে নিছি। মোবাইল ইউজারদের কথা বলতেছি। আপলোড করার পর এখানে ক্লিক করে নিয়ে আইসা এই কর্নারটা ধরে উপরের দিকে টানবেন, নিচের কর্নারটা ধরে নিচের দিকে টানবেন। এবং এটা মাঝখানে যদি না থাকে, ধরেন মাঝখানে নাই, তাহলে আমরা পজিশনে ক্লিক করব, সেন্টার এন্ড মিডল, বাস এটা মাঝখানে হয়ে গেছে। এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্ট কাকে বলে বা অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে কোন বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলে। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে কোন বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলে। মনে থাকবে, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান, এটাকে আমরা কি বলি? অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? এবার আমরা অ্যালাইনমেন্ট করে ফেলছি, কারা? মোবাইল ইউজাররা করছে। আর ল্যাপটপ ডেস্কটপ যারা ইউজার ছিলাম তারা কি করব, তারা হচ্ছে কপি করছিলাম, মনে আছে? এটা পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমরা কি করব, সেম পজিশনে নিয়ে সেন্টার বা অ্যালাইনমেন্ট করে ফেলছি। কাজ শেষ। এবার আমরা আবার এলিমেন্টে যাব, বোথ ইউজার দুজনই, মোবাইল এবং ডেস্কটপ ল্যাপটপেরটা, আবার নতুন একটা শেপ নিব, ওই শেপটা নিয়ে এখানে ফিল আপ করবো, সাদা অংশটাকে ফিল আপ করবো। করেছি, করার পরে কালারটাকে চেঞ্জ করব, করেছি। এবার এটাকে পিছনে পাঠিয়ে দিব, ব্যাক লেয়ারে গিয়ে সেন্ড ব্যাক, সবার পিছনে। তাহলে একটা পিছনে চলে গেল, সামনে চলে আসছে। যারা মোবাইল দিয়ে কাজ করব তারা এটাকে আবার ডাউনলোড করব, আবার ডাউনলোড করব। আর যারা ল্যাপটপ ডেস্কটপের ইউজার আছে তারা এটাকে সিলেক্ট করব। দুটো কি সিলেক্ট হয়েছে? হয় নাই। কেন, কেমনে বুঝছি? ওই যে একটাকে সিলেক্ট দেখাচ্ছে আর একটা কালার দেখাচ্ছে। এটাকে সিলেক্ট করতে হলে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে ক্লিক করবেন, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ, মানে কন্ট্রোল অল, আমরা কন্ট্রোল অল দিয়ে সবকিছু সিলেক্ট করি না? সো কন্ট্রোল অল দিলে সব সিলেক্ট হয়ে গেছে একসাথে। কেমনে বোঝা যায়?
দুটো কালার সিলেক্ট হয়ে আছে, তাই আমরা বুঝতে পারতেছি যে এটা দুইটা একসাথে কি করতে হবে, সিলেক্ট করতে হবে এবং এটাকে গ্রুপ করে ফেলতে হবে। তাহলে মোবাইল ইউজারে ডাউনলোড করব আর ল্যাপটপ ডেস্কটপের ইউজারে কি করব, এটাকে একসাথে করে গ্রুপ করব এবং এটাকে কপি করে নিব, দেন এটাও ডিলিট। তাহলে আমরা প্রথমে কাজ করব হচ্ছে এটাকে আগে গ্রুপ করা, দেন হচ্ছে কপি করা, এটাও বাদ। এবার আসেন 3 নম্বর সাইজ 2560 1440। তাহলে 2560 এবার ঠিক থাকবে, 338 এর জায়গা হয়ে যাবে 1440। রাইট, এবার সেম ভাবে যা আমরা ডাউনলোড করছি তা আমরা আপলোড করতে পারি। ওকে, আপলোড করার পরে আমরা ওটা কি করবো, এখানে নিয়ে আসবো, নিয়ে কর্নার ধরে আবার টানে বসাবো, চেক করবো সেন্টার বা মিডলে আছে কিনা, আছে। অথবা যারা মোবাইল ইউজার না তারা কি করবেন, ওই যে কপি করছিলেন মনে আছে, পেস্ট করেন, পেস্ট করলে চলে আসলো, গিয়ে পজিশনে গিয়ে মিডল, ব্যাস কাজ শেষ। চাইলে এটাকে আপনি কালার পরিবর্তন করতে পারেন, যে আমি এটাকে এভাবে রাখতে চাই, হয়ে গেছে। তার মানে আমাদের ডিজাইনের সাইজ নাও হয়ে গেছে, পুরোটা হচ্ছে টিভির সাইজ, মাঝের এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের সাইজ, আর এটুকু হচ্ছে মোবাইলের সাইজ। তার মানে মোবাইল ইউজারদের যদি দেখানো যায় সবাই দেখতে পাবে, বুঝছি। এইবার আমাদের কাজ হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করে নিই একটা, এবং আরো কিছু টেমপ্লেট নিব, ফ্রি টেমপ্লেট। আমার ডিজাইনে গিয়ে লিখবো ইউটিউব ব্যানার্স, ইউটিউবের ব্যানার রিলেটেড অনেক ডিজাইন আসবে, আমরা কিছু ডিজাইন নিব এখানে। আমরা মোটামুটি কিছু ডিজাইন নিয়ে নেই, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। আহ আচ্ছা, ওকে। আমরা মোটামুটি অনেকগুলো ডিজাইন নিয়ে নিছি, রাইট, নিয়ে নিয়েছি। এবার আমরা একটা ডিজাইন করব, এটা সাইজটা নেওয়া হয়েছে না, এবার সাইজের উপরে কি করব, ডিজাইন করব। তো কিভাবে করব, ধরেন আমরা কাকে করতে পারি, ওকে আমরা এটাকে রিডিজাইন করতে চাই। ওকে, এটাকে একটু উপরে নিয়ে আসি। ওকে, আমরা এটাকে রিডিজাইন করব, রাইট। আসেন, প্রথমে আসেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব। ধরেন নতুন করে করতেছি, কিছু নাই আমাদের, এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে করতেছি। ওকে, আমরা ওখান থেকে লেয়ারে চলে আসব এবং আমাদের এইটাকে সবার উপরে নিয়ে আসি, হয়ে গেল। ওকে, এবং এটা কালারটাকে হালকা করে দিব, একটু ট্রান্সপারেন্ট করে দিব। ওকে, এইবার আমাদের রিডিজাইন করার পালা। আমরা বলছিলাম যে মাঝের অংশে থাকতে হবে, এই যে মাঝের অংশে, যদি মাঝের অংশটা না থাকে তাহলে কি হবে, বুঝাই যাবে না, ওনারে একটু দেখা যায় একটু দেখা যায় না। এবার ওটাকে রিডিজাইন করে আসেন, এটার ছবি আর এইটুকু সাদা ফ্রেম একটু ছোট করে নিব, একটু ছোট করার পর এটাকে এখানে এইখানে নিব, একটা পজিশনে নিব। ওকে, দেন হচ্ছে কি টেক্সট, এই টেক্সটটা কোথায় আছে, এইটা, তাহলে টেক্সটটাকে আমরা একটু নিচে পাঠিয়ে দিব। ওকে, সো এরপরে কি এইটাকে আমরা নিব, সেম জায়গাটার মধ্যে রাখার ট্রাই করব।
এবং এই যে কন্টেন্টটা আছে, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলোকে আমরা সিলেক্ট করতে চাইলে করতে পারবো। যেমন এইটা একটা আছে, এটা একটা আছে, তারপর হচ্ছে ওই যেন এই একটা, এই একটা, এই একটা, ওকে। সো মোটামুটি আমরা নিয়েছি, এখন দুটো আইকন বাকি আছে। আইকন হচ্ছে এই একটা আইকন বাকি, এই একটা আইকন বাকি, রাইট? এবার আমাদের কাজটা কি হবে? কাজটা হচ্ছে ওই আইকনটাকে একটু ছোট করে নিচের দিকে নিয়ে আসা, এবং এটাকে বরাবর রাখা। ওকে, এইগুলো না দেখলেও চলবে, তার মানে আমি একটু রিডিজাইন করলাম, রাইট? এখন আমি এটাকে ডিলিট করে ফেলাই দিব। এটাকে একটু উপরে নিয়ে আসি, ওকে। এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি। কি একটা অবস্থা! ও এটা ওকে, এবার আর নড়াচড়া করার সুযোগ নাই। খেয়াল করে দেখেন, এবার আমরা এটাকে ডিলিট করে ফেলবো। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে আমাদের আগের ডিজাইনটা হচ্ছে এরকম ছিল, অলমোস্ট কাছাকাছি, বাট এরপর একটা পার্থক্য, ইমেজটা বড় ছিল, ইমেজ চেঞ্জ করছি। এখন এই ইমেজটা মাঝখানে হলে ভালো হইতো, এটাকে মাঝখানে নিয়ে এসে এটা শেপে নিয়ে আসি, ব্যাস হয়ে গেছে না? তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে আমরা চাইলে সুন্দর করে ডিজাইনটা করতে পারি। এখন এটা একদম পারফেক্ট হয়েছে, কোনো 19-20 নাই। সকল ইনফরমেশন তো আমি সবাইকে দেখাবো না, মূল অংশটুকু হচ্ছে মোবাইল ইউজাররা দেখবে বা যে কোনো ইউজাররা দেখবে, ল্যাপটপ ডেস্কটপের ইউজাররা বাকিটা দেখতে পারবে না টিভি ছাড়া, কারণ এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, রাইট? এখানে ঠিক সেম, ওকে। তাহলে আমরা বুঝলাম একটা সাইজ নিয়ে কিভাবে করে ওটার উপর ডিজাইনটা এস্টাবলিশ করতে হয়। আগে কি নিয়েছিলাম, তার কোনো সাইজের অস্তিত্ব আছে? না, এখানে কোনো সাইজ আছে? নাই। ওকে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। এবার আসেন, আপনি ডিজাইনটা করলেন না, কেউ না কেউ আপনার ডিজাইন বানাই দিছে, বললো ভাই আমি আপনার চ্যানেলে একটা আর্ট বানাই দিছি। তাহলে ও ডিজাইনটা যখন যখন করবে, আমাদেরকে ডিজাইন টেস্ট করতে হবে যে ডিজাইন টেস্টিং এ ও পাস করে কিনা। তাহলে ডিজাইন টেস্টিং আমরা কিভাবে করব? আমরা যে সাইজটা নিয়েছি না, ওই সাইজটাকে সিলেক্ট করব। ওটাকে সিলেক্ট করার জন্য অল ক্লিক করতে হবে, কন্ট্রোল অল। দেন আমরা মোর অপশনে গিয়া ট্রান্সপারেন্সি কমাইতে পারি, ট্রান্সপারেন্সি, ওকে। ট্রান্সপারেন্সিটা আমরা এতটুকু রাখতে চাইলে রাখতে পারি, এই। এবার কি করব? এবার সেটাকে কপি করে নিব। কপি করার পর এখানে তো হইছেই, এখানে তো ছিলাম, এবার এখানে খেয়াল করে দেখেন, এনার ছবিটা একটু দেখা যাচ্ছে, ওই সাবস্ক্রাইবার কথাটা নাই, একটু হারায় গেছে। তাহলে আমাকে এটা পারফেক্ট করতে হবে না পজিশনটা, রাইট? আমরা কি করব? পজিশনে যাব, পজিশনে গিয়া এই যে বেল বাটন, তারপর হচ্ছে এই যে বাটনটা, এবং সাবস্ক্রাইবার নাও কথাটা লেখা আছে, সাবস্ক্রাইবার নাও, এই যেটা, ওকে। এটাকে একটু ছোট করতে হবে, ওকে। সো এখন খেয়াল করে দেখেন, লাগলে আমার একটু ইমেজটাকে একটু ছোট করে দিই, ব্যাস। তার মানে পারফেক্ট, এইটুকু অংশের মধ্যে দেখাইতে পারলে সবাই দেখতে পাবে, তাহলে আমাদের ডিজাইন টেস্টিং এ ও পাস। ফেল ছিল, পাস করে দিলাম। এইটা পুরোটাই ফেল, কেন? পিকচার দেখা যাবে এই লেখাটার অনেকটা কেটে গেছে, কেন? হ্যামিল্টন, হ্যামিল্টো হয়ে গেছে, হ্যামিল্টো, এই যে কেটে গেছে, তাহলে ও ফেল। এ
failed. A, right? সো খেয়াল করে দেখেন এখানে কি এটা মিলছে, কেটে গেছে, এইটা কিছুটা মিলছে, রাইট? দেন এইটা নাই, মিলে নাই। এভরি উইক পডকাস্টটা হয়ে গেছে অডকাস্ট। এটা কি মিললো? মোবাইল ইউজারও দেখতে পাবে না, কিন্তু ল্যাপটপের ইউজারের পুরোটা দেখতে পারবে, টিভির ইউজাররা আরো অনেক কিছু দেখতে পাবে। তাহলে এইভাবে করে আমাদেরকে ডিজাইনের টেস্টিং করতে হয়, যেটা ঠিক নাই সেটা আমাদের ঠিক করতে, এটা তো মোটেও নাই। এইটুকু দেখে আপনাকে এখন ক্লায়েন্ট কাজ দিবে কেন বলেন? রাইট? তাহলে আমরা আগে হচ্ছে সাইজটা জানবো, রেসপন্সিভ সাইজ কি জিনিস, কোন ডিজাইনের রেসপন্সিভ সাইজ আছে। যদি সিঙ্গেল সাইজ হয় তাহলে এত প্যারার দরকার নাই, বা যদি সিঙ্গেল সাইজ না রেসপন্সিভ হয় তখন কিন্তু আপনাকে রেসপন্সিভ মাপটা নিয়েই ডিজাইনটা করতে হবে। রেসপন্সিভ মাপটা নিয়ে ডিজাইনটা করতে হবে, মনে থাকবে? তাহলে এবার আসেন, আমরা যেহেতু রেসপন্সিভ মাপটা নিয়ে ডিজাইনটা করতে যাব বা করব, এই প্রক্রিয়াটা ফলো করব। এবার আসেন আরটা দেখি। আমরা লিখলাম হচ্ছে ফেসবুকের ব্যানার সাইজ, বিজনেস পেজের ব্যানার সাইজ, রাইট? আমরা ফেসবুকে বিজনেস পেজ বানাইছি না? ধরেন এখানে অনেকগুলো লেখা আছে, আপনি যে কোনো টাকা ফলো করেন, নো প্রবলেম। কি বলছে এটা পড়েন, এখানে এটাতে পড়েন। আসেন, এখানে বলছে ডেস্কটপ সাইজ, ফোন সাইজ, ফোন। তার মানে কি ডেস্কটপের সাইজ হচ্ছে 1200x444, ফোনের জন্য হচ্ছে 1200x674। এখানে কিন্তু দুইটা সাইজ আছে, কেন তিনটা নাই প্রশ্ন উঠতে পারে। কারণ হচ্ছে আমরা যখন সাইজ দেই তখন ওই সাইজের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফোন এবং ডেস্কটপ দুটো ভ্যারিয়েন্ট, তো দুটো ভার্সন। তো ফোনের ডিসপ্লে আর ডেস্কটপের ডিসপ্লে তো একরকম হয় না। এখন ফেসবুক তো কেউ ইউটিউবে চালাবে না, চালাবে এই জন্য ফেসবুক একটা তিনটা ভ্যারিয়েশনে নাই। এখানেও কিন্তু রেসপন্সিভ ডিজাইন, এটা আপলোড করার সময় কিন্তু ঠিক কি সেম হবে, কি হবে, আমার ডিভাইস অনুপাতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এটা করতে পারবো না। আগে ছোট সাইজ নেব, ছোট সাইজ কোনটা? 1200x444, ছোট। দেন হচ্ছে বড় নিতে হবে 1200x674, ঠিক এরকম করে 1200x444। তারপরটা কত আছে? 1200x444, তারপর 1200x674। তাহলে 1200 ঠিক থাকবে, এটা 674 হয়ে যাবে, 674। তাহলে আমরা যেটা ছোট ছিল ওটাতে যাব, এলিমেন্ট নিব, একটা স্কোয়ার বসাবো, শেপ, ওকে। এবার এটাকে জাস্ট কপি করব, মোবাইল ইউজারে ডাউনলোড করবো, পরেরটাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে পজিশন ঠিক করাবো। ওকে, এই যে হয়ে গেছে। উপরের পুরোটা হচ্ছে মোবাইল, মাঝেরটা হচ্ছে ডেস্কটপ। এই যেটাকে বলা হয় মাল্টিপল ডিজাইন। কথা কি বুঝছি? এটাকে কি বলা হয়? মাল্টিপল সাইজ। আপনি এরকম করে যে কোনো সাইজ করতে পারবেন না? আশা করি করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন আমাদের এই জায়গা থেকে একটু বের হয়ে আমরা বাকি জায়গাতে যাই। কি সেটা? প্রথমে আসেন আমরা ডিজাইনের ডিসিপ্লিনটাতে এবার যাব। ডিজাইনের ডিসিপ্লিন বলতে কি বোঝায়? ডিজাইনের ডিসিপ্লিন বলতে বোঝায়, একটু আগে দেখলাম ডিজাইনের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমার ডিজাইনের কি হবে, কোথায় কোনটার সাপেক্ষে কি বসবে। অ্যালাইনমেন্ট কাকে বলে? কোন বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে আমরা অ্যালাইনমেন্ট বলি। যেমন আমি এগুলোকে একটু ডিলিট করে নিই। ওকে, আরো কিছু আছে কিনা দেখি। আচ্ছা, এটার কথাই বলি, একটু জুম করে নিই। এখানে এইটা এগুলো আনগ্রুপ করে নিই, আনগ্রুপ। এইটা আলাদা, এইটা আলাদা, এগুলো আলাদা, রাইট? আহা, এগুলো সব আলাদা না? এখন এগুলো আমি ঠিক করবো, দেখেন কেমনে ঠিক করি। কাকে অ্যালাইনমেন্ট বলা হয়? অ্যালাইনমেন্ট হচ্ছে কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলে। এখন আমি এটাকে ঠিক করার জন্য এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, কি দিয়ে? কিবোর্ড দিয়ে শিফট চাপ দিয়ে সিলেক্ট করছি। করার পর এটাকে আমি পজিশনে গিয়ে যে অ্যালাইনমেন্ট করবো, অ্যারেঞ্জে গিয়ে সেন্টার এন্ড মিডল। এইটা একদম মাঝখানে বসে গেছে না?
একদম কোনো 19-20 নাই। সেম আবার এটাকেও আমরা মিডল সেন্টার এবং এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ। এটাকেও ঠিক সেম গ্রুপ করে ফেলি। এবার এটাকেও এটা এবং এটা গ্রুপ, সরি গ্রুপ না, আগে সেন্টার, মিডল অ্যান্ড সেন্টার, দেন গ্রুপ। এখন এটাও গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ। এবার তিনটাকে আমরা টিডি আপ করে দিব। টিডি আপটা কি হয়েছে? একই ব্যালেন্সে রয়েছে, এটা থেকে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব আছে, কোনোটা কম বেশি নাই। অথবা আমি এটাকে এরকম করলাম, এটাকে এরকম করলাম, ধরেন এই যে এরকম করছে, উল্টা পাল্টা দেওয়া আছে, রাইট? এটাকে ঠিক করে ফেলবে, দেখেন এটা 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 তিনটা টিডি আপ করে দিলাম, সেম দূরত্বে রয়ে গেছে। আমি যদি এটাকে টিডি আপ না করে হরিজন্টালি করতাম, তাহলে এটা কি করতো? হরিজন্টাল যে যে অবস্থায় আছে সেই অবস্থায় গ্যাপ তৈরি করতো। অথবা আমি যেটাকে ভার্টিক্যালি করতাম, তাহলে ভার্টিক্যালি এটাকে কি করতো? একটা সাপেক্ষে একটাকে মাঝখানে রাখতো, তিনটার কিন্তু মাঝখানে রাখতো। আমি টিডিএফ করাতে সবগুলো কি হয়েছে? একই রেঞ্জে রয়েছে, এটার যতটুকু দূরত্ব তার ততটুকু দূরত্ব, পারফেক্ট। দিস কল অ্যালাইনমেন্ট। এখানে টেক্সটের ক্ষেত্রে ঠিক সেম। একটু জুম আউট করি। টেক্সটের ক্ষেত্রে ঠিক সেম। কার নিচে কে বসবে, কতটুকু দূরত্ব বসবে, মাঝামাঝি বসবে কিনা, এগুলো সব কি? অ্যালাইনমেন্ট। আই মিন ডিজাইনের ডিসিপ্লিন। আমাদের ডিজাইনের ডিসিপ্লিন মাস্ট মানতেই হবে। এরপরে আসেন কালার। আমরা এখানে একটু আসি। ওকে, আমরা একটা ডিজাইনের মধ্যে যে কালারের ভ্যারিয়েন্ট থাকে বা কালার যদি দিতে চাই, কালারটার সেম কালার কি বা কালার কোড কি, কালার কোড সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমি চাচ্ছি আমার এই ডিজাইনের এই যে কালারটা, এই কালারটা আমার টেক্সটে হোক। কোন কালারটা? এই যে কালারটা আছে এই টেক্সটের মধ্যে সেটা হোক এই টেক্সটটাতে। তাহলে আমি কি করব? আমি হচ্ছে আপনার এই টেক্সটটাকে সিলেক্ট করব, কালারে যাব, এরপরে লটারি, যদি লাগা যায়, কোনটা যে লাগে ঠিক ঠিকানা না, এটা এটা নাকি এটা, মনে হচ্ছে এটার এটা সেম মনে হচ্ছে, বাট শিওর না, বুঝছি। আমরা এটাকে অ্যাকুরেট করতে গেলে আমাকে কালার কোড জানতে হবে। এটাকে সিলেক্ট করব আগে, সিলেক্ট করার পরে কালারে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এই যে কালার কোড জেনে গেলাম, এই কালার কোড হচ্ছে এটা। ওকে, এটা কি কালার কোড? কপি করে ফেলছি না? কোডটা কত? FF9600, রাইট? এবার টেক্সটটাতে সিলেক্ট করলাম, কালারে সিলেক্ট করলাম, প্লাসে গেলাম। এখন কিন্তু এটা সেম দেখাচ্ছে, কারণ কি আমরা আন্দাজে করে ফেলছি, হয়ে গেছে। ধরেন আমার কালারটা হচ্ছে এইটা, এখন আমার এই কালার সেম করতে হবে। তাহলে কি করতে হবে? কালার কোড যেটা কপি করছি এখানে এসে ওই কোডটা পেস্ট করে দিব, তখন 100% অ্যাকুরেট হয়ে যাবে। একদম 19 থেকে 20 না, 19-19ই থাকবে, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছি। এটা গেল একটা প্রক্রিয়া। 2 নম্বর প্রক্রিয়া, আমি চাচ্ছি আমার এই কালারের মতো করে এটা হোক। তাহলে আমি কার মতো চাই? এর মতো চাই। তখন এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর কালারে যাব, প্লাসে যাব, এই যে কালার পিকার বা ড্রপার নামে একটা বাটন আছে, কালার পিকার, আমরা এটাতে ক্লিক করব। কারণ আমাদের মাউসটা কালার পিকারের মতো হয়ে গেছে। এবার এখানে মাউসটা ধরে জাস্ট ক্লিক করব, কালারটা কপি হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর মেথড। অর্থাৎ আমরা একটা কালারের কারেকশন করতে গেলে অবশ্যই কালারের অ্যাকুরেসি মেনটেন করতে হবে। কালারের অ্যাকুরেসি যদি আমরা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন দেখতে সুন্দর দেখা যাবে না। তাহলে অ্যাকুরেসি মেনটেন করতে গেলে কালারের কোড জানতে হবে, অথবা কালারকে কপি করতে হবে, তাহলে কালার অ্যাকুরেসি হবে, নাহলে কিন্তু কালার অ্যাকুরেসি হবে না। তাহলে এখানে প্রথমে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এর কালার কোডটা নিয়ে এখানে বসাইছি। দ্বিতীয়ত কি করছি? একে সিলেক্ট করে এর কালার কোডটাকে কপি করাইছি। তাহলে দুটো 2 রকম হয়ে গেল, বাট একই রকমই আমার সেম কালারটা রয়ে গেছে। এবার আসেন 3 নম্বর পজিশন। 3 নম্বর হচ্ছে, ধরেন আমার কোন একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মধ্যে আমার এই কালারটা ভালো লাগছে। কোন কালার? এই লাল কালারটা ভালো লাগছে। আমি চাচ্ছি আমি এরকম একটা লাল কালার পাইতে। তখন আমাদের লাগবে কি জানেন? একটা টুলস লাগবে যার নাম হচ্ছে কালার পিকার এক্সটেনশন। ডিজাইন করতে গেলে টুলস লাগে, কালার পিকার এক্সটেনশন।
ওকে, কালার জিলা অথবা কালার পিকার এক্সটেনশন, এটা কি করব, আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব। আমার ব্রাউজার অলরেডি অ্যাড করা আছে। এর কাজ কি জানেন, দুনিয়ার বুকে যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের স্যার শোনা যায় না, শোনা যায় না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, আমার এইখানে ফোন আসছিল, এই ফোনে আসার জন্য ওইটা বন্ধ হয়ে গেছিল, মিউট হয়ে গেছিল। ওকে, চলেন। সো এই যে টুলস এর কথা বলতেছিলাম, কালার পিকার এক্সটেনশন, পৃথিবীর বুকে যত ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কালার কোড নিতে চান বা জানতে চান যে আমার এটার কালার কোডটা কি, তাহলে সেটা জানতে পারবেন এই টুলস এর মাধ্যমে। কিভাবে? এই ওয়েবসাইটে ঢোকার পরে ওই যে টুলসটা, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মাউসটা যে প্লাসের মতো হয়ে যাবে, তখন এই মাউসটা এখানে ধরলেন লালের মধ্যে ধরে ক্লিক করবেন, এই যে কালার কোড কপি হয়ে গেল। ওকে, এবার আপনি আপনার ডিজাইনে চলে যাবেন, ডিজাইনে গিয়ে সিলেক্ট করবেন, কালারে যাবেন, প্লাসে যাবেন, কোডের মধ্যে এসে পেস্ট করে দিবেন, কালার চেঞ্জ। পার্থক্য বুঝছি? এইটা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আছি তারা এই টুলস ইউজ করতে পারবো। মোবাইল ইউজাররা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে কিন্তু এটা ইউজ করতে পারছেন না, বুঝছে? আপনারা বাকি দুইটা মেথডে হয়তো করতে হবে, কোডটা জেনে এই কোড টাইপ করতে হবে অথবা কপি পেস্ট করতে হবে। ওকে, সো আমাদের তাহলে কালার পিকার এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করব যেন আমরা যে কোনো কালার নিতে পারি। তিনটা প্রক্রিয়া শিখলাম কালার অ্যাকুরেসির জন্য। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কালারটাকে অ্যাকুরেট করতে পারি, বুঝছি? এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কালারটাকে কি করতে পারবো, অ্যাকুরেট করতে পারবো। তো গেল আমাদের কালার। ফাইন, এবার আমরা আবার ডিজাইনে আসি। তাহলে আমরা ডিজাইনের প্রথমে কি শিখলাম, ডিজাইনের রেসপন্সিভ ডিজাইন কি জিনিস, দেন ডিজাইনের সাইজ যখন আমাকে দেওয়া হলো, টেস্টিং কিভাবে করে আমাদের যে কোনো ডিজাইনের সাইজের বা ভ্যারিয়েশনের টেস্টিং করতে হয়। 3, ডিজাইনের ডিসিপ্লিন অর্থাৎ অ্যালাইনমেন্ট কাকে বলে, কিভাবে করে অ্যালাইন করতে হয়। 4, কালার কারেকশন বা কালার অ্যাকুরেসি, আমরা কিভাবে করে কালার কোড দিয়ে একটা ডিজাইনের কালারটাকে অ্যাকুরেট করব, রাইট? সো এই ছিল আমাদের আজকে ডিজাইনের মূল ব্যাকরণ। এখন আসেন টিপসে যাব। টিপস
সো আমরা আমাদের ডিজাইনের ক্লাস শেষ, ডিজাইনের টিপস দেওয়া শেষ। এবার আসেন আমরা আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্কে চলে যাই। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্কটা প্যানেলে দিয়ে দিব, মুখে একটু বলে দিচ্ছি। তারপরেও আমাদের 5টা ডিজাইন করতে হবে। কি করতে হবে? 5টা ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে এটা বলে দিচ্ছি, কিন্তু প্যানেলে যেটা দিব সেটাই। ওকে, ফেসবুকের কভার পেজ হতে পারে, বিজনেস কভার পেজ হতে পারে, ইউটিউবের ব্যানার হতে পারে, ইউটিউবের থাম্বনেইল হতে পারে, ফেসবুকের পোস্ট হতে পারে, ইভেন্ট কভার, যেটাই হোক। কিসের উপরে ডিজাইনটা করবেন এটা তো ইম্পর্টেন্ট, রাইট? থিমটা কি হবে? আপনি এখানে এসে লিখবেন অফার। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের উপরে অফার আছে না? অফার দিই না আমরা, যেরকম দেই। সো এরকম অফারের উপরে, যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের অফারের উপরে আপনাকে 5টা ডিজাইন করতে হবে। কি করতে হবে? 5টা ডিজাইন করতে হবে। অর্থাৎ ধরেন একটা এক্সাম্পল, এই ডিজাইনটা কি? এটা অফারের উপরে, রাইট? এখন এই ডিজাইনটা কিসের আছে? ফেসবুকের কভার হিসেবে আছে। এই সেম ডিজাইনটাই আপনাকে করতে হবে কিসে? ফেসবুকের পোস্টের জন্য। কিসের জন্য করবেন? ফেসবুকের পোস্ট। অর্থাৎ ধরেন এটা হচ্ছে একটা বিজনেস কভার, এটা ফেসবুকের কভার হিসেবে আছে। এখন আমি বললাম আপনাকে এটাও থাকবে, সেম ডিজাইনটাই ফেসবুকের পোস্টে করবেন। কেমনে? একটা এক্সাম্পল যদি আমি দেই, ধরেন আমি এখানে ক্রিয়েটে গিয়ে সাইজ নিব কত? ধরেন 1200x1200, ওকে, স্কোয়ার সাইজ। এখন আমি কি করব? এখান থেকে পুরো ডিজাইনটাকে নিয়ে ওই সাইজের মধ্যে আবার রিডিজাইন করব। ফুল ডিজাইনটাকে আমি নিলাম, ফুল নিচ্ছি, নিয়ে এবার এই সাইজের মধ্যে আমি রিডিজাইন করব। এটা হচ্ছে ফেসবুকের পোস্টের সাইজ। তাহলে আমার ডিজাইন কিন্তু সেমই, মানে আমার ডিজাইন সেম থাকবে। ডিজাইন কি থাকবে? সেম থাকবে। এই সেম সাইজের মধ্যে আমাকে কি করতে হবে? ডিজাইনটা করতে হবে। আমি ডিজাইনটা করতেছি, রিডিজাইন করতেছি। এটাকে আমরা রিডিজাইন করতেছি কিন্তু। কালারটাও নিতে হবে আমাদের। ওকে, তাহলে এটা গেল কিসের পোস্ট? এই সাইজটা গেল হচ্ছে আমাদের ফেসবুকের ব্যানার ইমেজ বা কভার ইমেজ। আর এটা আমি কি করলাম? ফেসবুকের একটা ফেসবুক পোস্টে ডিজাইন করছি। এখন কিন্তু আমি করিনি ভালো মতন, তার মানে এটাকে আমাকে আরো রিডিজাইন করতে হবে। অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করব, এটাকে একটু বড় করব। ফেসবুকের পোস্ট তো, তাহলে ফেসবুকের পোস্টটা নর্মাল করা যাবে না। ওকে, দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো, এটাকে লাগলে একটু ঘুরায় নিব, পার্সেন্টেজটাকে এখানে নিয়ে আসলাম, এটারে এখানে নিয়ে আসলাম, এটাকে লাগলে একটু বড় করব। ওকে, এখন এই সাইজটা কিসের? ফেসবুকের পোস্ট, রাইট? তাহলে আমি একটা পোস্টের সাইজ করছি সেম ডিজাইন, সেম ডিজাইনটাই আমি আবার ফেসবুকের কভারে বানাইছি। সেম ডিজাইনটাই ফেসবুকের ইভেন্টে হবে, সেম ডিজাইনটাই ইউটিউবের চ্যানেল আর্টে হবে, সেম ডিজাইনটাই ইউটিউবের থাম্বনেইল হবে। অর্থাৎ আমি যে ডিজাইনের কথা বলবো, সেম ডিজাইনটা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য একই ডিজাইন 5টা সাইজে হবে। বুঝছি না বুঝি না এখনো? একই ডিজাইন 5টা সাইজে হবে। ওকে, সো আপনাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের অফার নিয়ে ডিজাইনটা করবেন। 5টা কি, কোন 5টা তা আমরা প্যানেলে দিয়ে দিব। ওকে, সো এবার আসেন, কার কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে হ্যান্ড রেজ করবে। তাহিদ, এমডি তাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা তো ফোনে ইউজার, এত কিছু তো কি ফোনে থাকবে? তাও তো একটা বড় কথা, এত কিছু কি ফোনে থাকবে? কত কিছু দেখে ফেলছি আজকে আমরা, তাই না? ফোনে যতটুকু করা যাবে, আমি তো কিছু জিনিস বলছি, আবার কিছু জিনিস হয়তো ফোনে করতেও পারবেন না।
ফোনে করার ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটাকে দিয়ে ডেস্কটপ মোড অন করে করবেন। ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড অন করে করবেন। আবার ক্যানভার যে অ্যাপস আছে ওটাকে ইউজ করা ট্রাই করবেন। যতটুকু করতে পারেন করবেন, যতটুকু করা যায়। জি আপনাদের আচ্ছা উচিত আপনাদের উচিত আস্তে আস্তে করে ল্যাপটপ অথবা ডেস্কটপ কেনার প্রিপারেশন নেওয়া। মোবাইল দিয়ে কিন্তু সকল কাজ করা যাবে না, কষ্ট হয়ে যাবে। আপনি যখন শিখে যাবেন তখন মোবাইল দিয়ে করবেন, সমস্যা নেই। কিন্তু আপনি তখন শিখতে আসছেন, শিখতে এসে জি যদি কাজটা কঠিন হয়ে যায় তখন কিন্তু শিখতে মন চাইবে না, তখন কাজটা কঠিন মনে হবে, এমনিই তো পারেন না, তার উপর যদি আবার কঠিন হয়ে যায় তখন আরো মন চাইবে না, তাই না? সেই জন্য চেষ্টা জি করবেন একটা দামি ফোন কিনে 20-30 হাজার টাকা দিয়ে, অথচ একটা ল্যাপটপ কিনে, অথচ ওইটাই দরকার। 20-30 হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায়, তো আপনারা জি ওইটাই ইউজ করেন। এনাফ। 10-15 হাজার টাকার মধ্যে ডেস্কটপ পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড, ওগুলো ইউজ করেন। দামি ফোন পরে ইউজ করেন, এখনই তো দামি ফোন লাগবে না। টাকা নাই, পকেটে টাকাই নাই, তাহলে আমার ওই ফোনটা নিয়ে দিয়ে লাভ কি, তাই না? So আমাদের যেটাতে জি কাজ লাগবে সেটা করা উচিত আগে, বুঝছে? জি ওকে, তাহলে আর কার কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আগামী ক্লাসে আরেকটা টপিকে কন্টিনিউ করব। প্যানেলের মধ্যে হোমওয়ার্ক চলে যাবে, ভিডিও চলে যাবে। সো এগুলা জমায়ে রাখবো না। যদি আপনি ক্লাসের মধ্যে এগুলো জমায়ে রাখেন তাহলে কিন্তু দিন শেষে, একটু তাহিদ মিউট করি, কথা শেষ হলে মিউট করতে হয়, আপনার হয়তো হয় মনে নাই। জি মিউট করেন ডিভাইস। ওকে, মারুফ হাসান। স্যার বলছি আমরা যে মানে গুগল ড্রাইভ থেকে আপনার হচ্ছে ফাইল করে জমা দিয়েছিলাম হোমওয়ার্ক। হুম, এবার যেবার ক্যানভা থেকে ডিজাইন করে স্যার এবার এগুলা কি জমা দেবো কিভাবে? সেম 5টা ডিজাইন ক্যানভা থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর গুগল ড্রাইভে ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে ওই 5টা ডিজাইন আপলোড করবেন, ফোল্ডার লিংকটা দিয়ে দিবেন, সহজ। জি স্যার, ঠিক আছে। সুব্রত সরকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি যে ক্রোমে গিয়া এই মানে হোমওয়ার্ক মানে করলাম, সাবমিট করলাম। তারপরে হচ্ছে যে আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপটা পাবো কোথায়? আমি নোটিশে দিয়ে দিব, আমি তো বানাই নাই, এর জন্য দেই নাই, নোটিশ বক্সে দিয়ে দিব। জি স্যার, এটাই আগামী বলছি। আপনার রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, আগামী ক্লাসে নাম ধরে ডেকে ডেকে জয়েন করাবো না, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।